চলুন সরাসরি আজকের বিষয়ে ঢোকা যাক। আজ আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি প্রাচীন রূপকথার একেবারে গভীরে গিয়ে এর একটি বিস্তারিত পাঠ্য বিশ্লেষণ করব। গল্পটার নাম সিংহের আদেশ এবং খরগোশের পলায়ন। নামটা শুনতে সাধারণ মনে হলেও বিশ্বাস করুন, এর ভেতরে প্রাণীজগতের এবং প্রকারান্তরে আমাদের নিজেদের জগতেরও কিছু রূঢ় সত্য লুকিয়ে আছে। আমরা ধাপে ধাপে এই পুরো উৎস উপাদানটির ব্যবচ্ছেদ করব। এক রাজা সিংহের অদ্ভুত এক আদেশ আর একটা খরগোশের সম্পূর্ণ বিপরীতধর্মী আচরণের মাঝে যে গভীর দার্শনিক দ্বন্দ্ব তৈরি হয়, সেটাই এই পাঠ্য বিশ্লেষণের মাধ্যমে আজ উন্মোচন করা হবে। পর্ব ১। ন্যায়পরায়ণ সিংহরাজ, একজন অসাধারণ শাসক। যে কোনো গল্পের একেবারে মূল বিষয়টায় পৌঁছাতে হলে প্রধান চরিত্রটাকে বোঝা খুব জরুরি, তাই না? এখানে আমাদের প্রধান চরিত্র হল মাঠ আর বনের পশুদের রাজা, এক পরাক্রমশালী সিংহ। কিন্তু উৎস উপাদানটি পরিষ্কার বলে দিচ্ছে এ কোনো সাধারণ শাসক নয়। আচ্ছা, বনের রাজা বা শীর্ষ শিকারী বলতে সাধারণত কি মাথায় আসে? ক্রোধী, নিষ্ঠুর বা চরম অত্যাচারী কোনো প্রাণী, ঠিক? এটাই তাদের স্বাভাবিক বা প্রত্যাশিত প্রকৃতি। কিন্তু মজার ব্যাপার হল, আমাদের এই নির্দিষ্ট সিংহরাজ একেবারে ভিন্ন প্রকৃতির। সে একজন রাজা হিসাবে ঠিক ততটাই ন্যায়পরায়ণ আর কোমল যতটা হওয়ার সম্ভব। তার চরিত্রে বিন্দুমাত্র হিংস্রতা নেই। এই অস্বাভাবিক ন্যায়পরায়ণতা আর দয়া গল্পের শুরুতেই একটা দারুণ ইতিবাচক, আশাবাদী পরিবেশ তৈরি করে দেয়। পর্ব ২। ১. সর্বজনীন মৈত্রী, রাজকীয় ঘোষণা। রাজার এই চরম ন্যায়পরায়ণ স্বভাবের কারণেই সে এমন একটা পদক্ষেপ নেয় যা বনের ইতিহাসে রীতিমতো অভূতপূর্ব। সে তার রাজত্বকালের সমস্ত পাখি আর পশুদের এক সাধারণ সভায় ডেকে পাঠায় এবং একটা রাজকীয় ঘোষণা জারি করে। এই ঘোষণার মূল লক্ষ্যই ছিল এক সর্বজনীন মৈত্রী স্থাপন করা। তো এই সর্বজনীন মৈত্রী জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এমন কিছু শর্তাবলী যা তৈরি করা হয়েছে যাতে বনের সমস্ত প্রাণী কোনো রকম ভয়ভীতি ছাড়া একদম পরম শান্তি আর সম্প্রীতিতে একত্রে বসবাস করতে পারে। একেবারে নিখুঁত এক কল্পরাজ্য বা ইউটোপিয়ার ধারণা, যেখানে কোনো হানাহানি থাকবে না। সিংহরাজের মহৎ উদ্দেশ্য ছিল পুরো প্রাণী জগতে এক নিরঙ্কুশ সার্বিক শান্তি প্রতিষ্ঠা করা। এই আদেশের শর্তগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। সিংহের এই অবিশ্বাস্য নির্দেশনায় এমন সব প্রাণীদের জুটির কথা বলা হয়েছে যারা প্রাকৃতিকভাবে একে অপরের চরম শত্রু। ভাবা যায়, একদিকে চরম শিকারী, অন্যদিকে তাদের অসহায় শিকার। আদেশে পরিষ্কার বলা হলো, এখন থেকে নেকড়ের ঠিক পাশেই থাকবে মেষশাবক, চিতাবাঘের পাশে ছাগলছানা, বাঘের সাথে হরিণ আর কুকুরের সাথে খরগোশ। সিংহের কড়া আদেশ, এই জন্মশত্রুরা এখন থেকে পরম শান্তিতে পাশাপাশি বসবাস করবে। এটা আক্ষরিক অর্থেই একেবারে অসম্ভব একটা প্রত্যাশা, যেখানে প্রাকৃতিক নিয়মকে সম্পূর্ণ উল্টে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ব ৩। খরগোশের স্বপ্ন, এক আশাবাদী দৃষ্টিভঙ্গি। এখন বনের সাধারণ প্রাণীরা, বিশেষ করে যারা সারা জীবন আতঙ্কে বাঁচে, তারাই এই ঘোষণাকে কিভাবে নিল? খরগোশ হল স্বভাবতই অত্যন্ত দুর্বল আর ভীতু প্রাণী। স্বাভাবিকভাবেই এই নতুন ঘোষণা তার মনে বিশাল এক আশার সঞ্চার করে। ঘোষণা শোনার পর খরগোশটি চরম আবেগ আর আন্তরিকতার সাথে বলে উঠল, আহা, আমি কতকাল ধরে এই দিনটি দেখার জন্য আকাঙ্ক্ষা করেছি, যেদিন দুর্বলেরা সবলদের পাশে নির্ভয় তাদের স্থান করে নেবে। একটু খেয়াল করলেই বোঝা যায় এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে চরম স্বস্তি আর দীর্ঘদিনের জমে থাকা এক গভীর আকাঙ্ক্ষা। অবশেষে দুর্বল প্রাণীরা শক্তিশালী শিকারীদের পাশে মাথা উঁচু করে কোনো রকম ভয় ছাড়া বাঁচতে পারবে, এর চেয়ে বড় স্বপ্ন তাদের জন্য আর কী বা হতে পারে। খরগোশের এই কথাগুলো ঘোষণার সেই আদর্শ পরিবেশকে যেন পুরোপুরি উদযাপন করে। পর্ব ৪। হঠাৎ পলায়ন, আদিম বাস্তবতা। কিন্তু বাস্তব জগৎকে শুধু সুন্দর সুন্দর কথা আর মহৎ ঘোষণাতেই বদলে যায়? গল্পের এই নাটকীয় অংশটি আমাদের পরিচয় করিয়ে দেয় এক নির্মম আদিম বাস্তবতার সাথে। তৈরি হয় এক চরম বিড়ম্বনা বা আইরনি। প্রথমে খরগোশটি পরম শান্তির রাজকীয় ঘোষণা শুনল, তারপর অত্যন্ত সুন্দর কথায় নির্ভয় বাঁচার স্বপ্ন দেখল এবং তা উদযাপনও করল। কিন্তু ঠিক পরক্ষণেই কি ঘটল?
কথা শেষ করেই সে নিজের প্রাণ বাঁচাতে তীব্র বেগে দৌড়ে পালালো। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তাই ঘটেছে। যে খরগোশটা এক মুহূর্ত আগে নির্ভয় থাকার কথা বলছিল, সে পরমুহূর্তে তার আদিম ভীতির কাছে আত্মসমর্পণ করল। তার ভেতরের জন্মগত প্রবৃত্তি তাকে বুঝিয়ে দিল যে সামনে থাকা কুকুর বা অন্য শিকারীদের বিশ্বাস করা তার জন্য কখনোই নিরাপদ নয়, সে ঘোষণা যতই মহৎ হোক না কেন। পর্ব ৫ আদেশ বনাম আদিম প্রবৃত্তি, এক না বলা প্রশ্ন। খরগোশের এই আকস্মিক পলায়নই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং আমাদেরকে গভীর এক ভাবনার দিকে ঠেলে দেয়। আমরা যদি বাইরের কোনো ব্যাখ্যা ছাড়াই শুধুমাত্র উৎস উপাদানের উপর ভিত্তি করে এই কাঠামোগত দ্বন্দ্বটিকে বিশ্লেষণ করি, তাহলে মূল বৈপরীত্যটা একদম পরিষ্কার। একদিকে রয়েছে রাজার মহৎ সদিচ্ছা এবং তার আনুষ্ঠানিক আদেশ, তিনি আন্তরিকভাবেই শান্তি চাইছেন। আর অন্যদিকে রয়েছে খরগোশের আদিম বেঁচে থাকার প্রবৃত্তি, যাকে কোনো সরকারি আইন দিয়ে মুছে ফেলা যায় না। গল্পটি নীরবে এই দুই বিপরীত দিককে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। নেতৃত্ব যতই ভালো হোক, উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, প্রকৃতির যে অমোঘ নিয়ম বা প্রাণীদের যে সহজাত প্রবৃত্তি, তা কি নিছক কথায় পরিবর্তন করা সম্ভব? খরগোশের এই পালানোর দৃশ্যটি এই রূঢ় বাস্তবটাকেই অত্যন্ত শক্তভাবে তুলে ধরে। আমাদের আজকের এই পাঠ্য বিশ্লেষণের একেবারে শেষে এসে আমরা এক অমোঘ মৌলিক প্রশ্নের সামনে দাঁড়াই। সদিচ্ছা এবং মহৎ আদেশ কি আদৌ এই জগৎকে শাসনকারী আদিম প্রবৃত্তিগুলোকে জয় করতে পারে? একটি সরকারি আদেশ কি হাজার বছরের বিবর্তিত ভয় আর শিকারের নিয়মকে রাতারাতি মুছে দিতে পারে? উৎস উপাদানটি আমাদের কোনো সরাসরি উত্তর দেয় না, বরং এই প্রশ্নটিকেই আমাদের ভাবনার জন্য রেখে যায়। খরগোশের সেই দৌড় আমাদের মনে করিয়ে দেয় যে সুন্দর একটি কল্পরাজ্যের স্বপ্ন দেখা হয়তো সহজ, কিন্তু প্রকৃতির নির্মম বাস্তবতাকে অস্বীকার করে সেখানে টিকে থাকে হয়তো ততটাই কঠিন। আর এই চিন্তার খোরাকটি এই গল্পটিকে এত বেশি আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করে তোলে।